সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। ওয়েলকাম টু দ্য অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে রাখছি। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা আমার মেইল অ্যাড্রেস এবং তারপরেই আমার ফোন নাম্বার, এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে আমার সঙ্গে দুই মাধ্যমেই যোগাযোগ করা যাবে, অথবা যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাকে ফোন করলেও পাওয়া যাবে। তো আমরা আজকে পড়ব অধ্যায় ৩, দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা দাখিলা পদ্ধতির ভেতর থেকেই আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম একতরফা দাখিলা পদ্ধতি। তো আমাদের আজকে অধ্যায় ৩, দুই তরফা দাখিলা পদ্ধতিরই একটা ছোট্ট পার্ট, যার নাম একতরফা দাখিলা পদ্ধতি, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই যেটা একতরফা দাখিলা পদ্ধতি আসলে কি, এটা প্রথমে আমাদের জানতে হবে বা জানা দরকার, খুব জরুরি। একতরফা দাখিলা পদ্ধতিটা আসলে কি? তো একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞায় বলা হচ্ছে, যে সকল প্রতিষ্ঠান আয়তনে ছোট, লেনদেন কম। প্রথমে বলা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান আয়তনে ছোট, লেনদেন কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষ, কোনো লেনদেনের দুইটি পক্ষ, আবার কোনো লেনদেন হিসাবভুক্ত করা হয় না। আসলে এটি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। অর্থাৎ একতরফা পদ্ধতিকে আমরা সরাসরি কোনো পদ্ধতি বলি না, আমরা বলি এটা ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় একটা পদ্ধতি, এবং যে পদ্ধতিতে আমরা সমস্ত লেনদেন যে হিসাবভুক্ত করি তা নয়। আমরা কোনো লেনদেন দুইটা পক্ষ হিসাবভুক্ত করি, আবার কোনো লেনদেনের একটা পক্ষ হিসাবভুক্ত করি। আবার এমনও হয় যে কিছু লেনদেন আছে যেগুলো আমরা হিসাবভুক্তই করি না, বাদ দিয়ে দিই। এই জন্য এটাকে আমরা বলি একতরফা দাখিলা পদ্ধতি। তো এই একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আরো কিছু কথা আছে। তো আমরা কিছু সুবিধা অসুবিধা দেখব। সুবিধা কি অসুবিধা কি, শুধু এটার যে শুধু অসুবিধাই আছে তাই নয়, এর কিছু সুবিধাও আছে। তো সেগুলো আমরা আগে শুরুতে একটু অসুবিধাগুলো দেখে নিই। প্রথমে বলতেছে এটা একটা অসম্পূর্ণ পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিটা সম্পূর্ণ নয়। এটা আসলেই খুব বড় করে সত্য কথা, যে এই পদ্ধতিটা আসলে সম্পূর্ণ নয়, এবং এটা কোনো ট্যাক্সেবল অথরিটি বলো বা অন্য কোনো পক্ষের কাছে এটা গ্রহণযোগ্যও নয়। এটা সরকারিভাবেও গ্রহণযোগ্য নয়, কারো কাছে এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা একটা অসম্পূর্ণ পদ্ধতি। কারণটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, কোনো লেনদেন হিসাবভুক্তই করা হয় না, তাহলে স্বাভাবিকভাবে এটা একটা অসম্পূর্ণ পদ্ধতি হবে। এরপরে আছে আমরা যেটা বলি সেটা হচ্ছে এটা ত্রুটিপূর্ণ পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে অনেক ভুল হিসাবপত্র আসবে, অর্থাৎ অনেক কিছুর ক্ষেত্রে আমরা দেখব ভুল ভাল দেখতে পাচ্ছি বা ভুল হিসাবপত্র আমরা এখানে পাবো। এই জন্য এটা একটা ত্রুটিপূর্ণ পদ্ধতিও। এটা অবৈজ্ঞানিক পদ্ধতি। আসলে হিসাব পদ্ধতির ভেতরে সবচেয়ে বৈজ্ঞানিক এবং সর্বজন গৃহীত যে পদ্ধতি তার নাম দুই তরফা দাখিলা পদ্ধতি। সেই জন্য আমরা এটাকে বলি অবৈজ্ঞানিক একটা পদ্ধতি। এবং সর্বশেষে আমরা যেটা বলি সেটা হচ্ছে এটা একটা মিশ্র পদ্ধতি। মিশ্র পদ্ধতি বলতে কি বোঝানো হয়? এটা আসলে পুরোপুরি একতরফা দাখিলা পদ্ধতিও না, পুরোপুরি দুই তরফা দাখিলা পদ্ধতিও না, আবার একতরফা এবং দুই তরফার মাঝামাঝি কোনো একটা পদ্ধতি। এটা একটা মিশ্র পদ্ধতি বলা যেতে পারে। সেই জন্য আমরা এটাকে বলেছি একতরফা দাখিলা পদ্ধতি। তো এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এটা খুব সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে খুব সহজে হিসাবপত্র করা যায়, খুব সস্তায় আমরা এটা হিসাবপত্র শেষ করতে পারি। দ্বিতীয় কারণটাকে, এটাতে জটিলতা কম হয়, মানে সাধারণ কিছু লোকজন এটা হিসাবপত্র করতে পারে, এই জন্য এখানে জটিলতার পরিমাণও অনেক কম। এখানে আমরা শুধুমাত্র দুইটা হিসাব রাখি। একটা হচ্ছে ব্যক্তিক হিসাব, অর্থাৎ ব্যক্তিক বলতে এখানে বোঝানো হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, এবং আরেকটা হচ্ছে নগদ লেনদেনের হিসাব। এই সমস্ত হিসাবগুলো আমরা এখানে রেখে থাকি। এবং সর্বশেষ আমরা যেটা বলি,
এই পদ্ধতি হিসাব রাখলে শ্রম এবং সময় দুটোই সাশ্রয়ী হয়, অর্থাৎ খুব সহজে মানে শ্রম এবং সময়কে বাঁচানো যায়, খুব দ্রুততার সঙ্গে এটা বাঁচানো যায়। তো এবার আসো আমরা একতরফা দাখিলা পদ্ধতির অ্যাকচুয়াল সূত্রটার জায়গাটায় যাব। তো আমরা শুরুতে আগে আমাদের হিসাব সমীকরণটা দেখব। হিসাব সমীকরণে আমরা বলি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদগুলো নিয়ে দায় এবং মালিকানা সত্ত্ব এই দুটোকে একসঙ্গে যোগ করলে হয় যেটা হচ্ছে হিসাব সমীকরণ। তো এটা হচ্ছে একটা চলমান প্রতিষ্ঠানের ক্ষেত্রে কথাটা সত্য, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন যদি আমরা এভাবে দেখি একটা নতুন প্রতিষ্ঠান, সেক্ষেত্রে হিসাব সমীকরণটা এমন হয় সম্পদ সমান দায় যোগ মূলধন, আমরা মূলধনটাকে এখানে হিসাবভুক্ত করি। ঠিক একইভাবে যদি আমরা এটাকে এই দায় যোগ মূলধনটাকে রেখে যদি আমরা এরকম করে ঘুরিয়ে কথাটা বলি যে সম্পদ বিয়োগ দায় সমান মূলধন, অর্থাৎ এপাশে যেহেতু দায় আছে আমরা দায়টাকে যদি সমান সমানের ওই পারে নেই তাহলে হয়ে যাবে সেটা বিয়োগ দায় সমান সমান মূলধন। ঠিক একইভাবে যদি আমরা আবার ঠিকঠাক করে লিখি তাহলে এরকম করে লেখা যায় মূলধন সমান সম্পদ বিয়োগ দায়। আসলে একতরফা দাখিলা পদ্ধতির মূল সংজ্ঞায় আমরা শেষ লাইনে এসে পৌঁছেছি, অর্থাৎ মূল পদ্ধতিটাতে শেষ লাইনে এসে পৌঁছেছি, মূলধন সমান সম্পদ বিয়োগ দায়। তো আমরা এটাকে নিয়ে যদি পরের লাইনে যাই তাহলে দেখো মূলধন সমান সম্পদ বিয়োগ দায়। ঠিক একইভাবে যদি আমরা এটাকে একটু উল্টা করে বলি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ দায়। এখানে প্রারম্ভিক বলতে মিন করা হচ্ছে যেটাকে, সেটা হচ্ছে বছরের শুরু, প্রারম্ভিক এটা বাংলা শব্দ, ইংরেজি হচ্ছে ওপেনিং। বছরের শুরুর যে সম্পদ বা দায় সেটাকে আমরা বলি প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক দায়। তো এরপরে যদি আমরা চলে যাই তাহলে সমাপনী মূলধনের সূত্রটা কি? সমাপনী মূলধনের ক্ষেত্রে সূত্রটা হবে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। ঠিক আগের মতোই, দেখো সম্পদ দায় সব আছে, শুধু প্রারম্ভিক হলে প্রারম্ভিক শব্দটা বসছে, সমাপনী হলে সমাপনী শব্দটা বসছে। এইবার লাস্ট আমরা যে সূত্রটা খুব জরুরি এবং এটা মনে রাখাটাও খুব প্রবলেম, সেটা হচ্ছে লাভ বা ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন এটা কেন লাভ বা ক্ষতি আমরা একটু পরে দেখব। তো আমরা এখন একটা অঙ্ক থেকে সরাসরি দেখি কি হয়, চলে আসি। আসো পৃষ্ঠা 35 সৃজনশীল 2, তোমার বইয়ের পৃষ্ঠা 35 পৃষ্ঠার সৃজনশীল 2 নম্বর অঙ্কটা আমরা দেখব। তো বলছে জনাব শহীদুল ইসলামের ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদের পরিমাণ ছিল যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। জনাব শহীদুল ইসলাম আরও নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করেন, আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর তারিখে তার সম্পদ ও দায় ছিল নিচে বলেছে নগদ 85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুদ পণ্য 90,000, ব্যাংক ঋণ 60,000, পাওনাদার 55,000 টাকা। তো এবার আসো ক নম্বরে বলছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। আর গ নম্বরে বলছে রিয়াদ এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমরা শুরুতে চলে যাব, আমরা কিছুক্ষণ আগে সূত্রটা দেখে এসেছি, এবার আমরা শুরুতে চলে যাব সূত্রটা নিয়ে। তাহলে আমাদের ক নম্বরে কি বলেছে? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মানে কি? বছরের শুরু। তাহলে 1 জানুয়ারি, দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি হলুদ কালিতে, 1 জানুয়ারি তারিখে তার সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 5,50,000 ও 1,70,000 টাকা। তাহলে প্রারম্ভিক সম্পদ কত? 5,50,000 বিয়োগ 1,70,000 বাদ দিলে আবার প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়ায় 3,80,000 টাকা। তো আমরা যদি এখন সমাপনী মূলধনে যাই তাহলে আমাদের সমাপনী মূলধনের সূত্রটা আমরা সবাই খুব ভালো করে জানি। সমাপনী মূলধন সমান সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়।
তাহলে সমাপনী সম্পদ কোনগুলো? দেখো, হলুদ কালিতে আন্ডারলাইন করা এবং হলুদ লেখা যেগুলো, যেমন বছরের শেষের সম্পদ দায় কোনগুলো? নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000 এবং মজুদ পণ্য 90,000 টাকা। যদি আমরা সবাইকে এদেরকে যোগ করি তাহলে আমাদের মোট দাঁড়ায় 5,85,000 টাকা। এবার দেখো, হলুদ নয়, অন্য কালারের কালিতে আন্ডারলাইন করা আছে, এগুলোকে আমরা বলি দায়, যেমন ব্যাংক ঋণ এবং পাওনাদার, এই দুটো হচ্ছে আমাদের দায়। তাহলে ব্যাংক ঋণ কত? 60,000 টাকা, পাওনাদার হচ্ছে 55,000 টাকা। যদি আমরা এদেরকে একসঙ্গে যোগ করি তাহলে 1,15,000 টাকা। তো এবার যদি আমরা ঠিক সূত্রের মধ্যে ফেলি তাহলে কি হবে দেখা যাক। তো সূত্রের মধ্যে ফেললে কি হবে? সমাপনী মূলধন সমান সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তাহলে 5,85,000 থেকে আমরা 1,15,000 টাকা মাইনাস করলাম, তার মানে আসলো 4,70,000 টাকা। এটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। তো আমরা চলে আসতেছি এবার লাভ বা ক্ষতির সূত্রে। তাহলে লাভ বা ক্ষতির সূত্রটা আমরা এর আগেও যেটা দেখে এসেছি সেটাই, সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে আমরা এখন দেখব সমাপনী মূলধন আমরা কত বের করলাম, 4,70,000। এবং দেখো, উক্ত বছরে তোমার এই অঙ্কের নিচের দিক থেকে 4 নম্বর লাইনে এবং উপর দিক থেকেও 4 নম্বর লাইনে দেখো বলা আছে 40,000 টাকা নগদ উত্তোলন করেন। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তোলন হচ্ছে 40,000। আর আমরা প্রারম্ভিক মূলধন ক নম্বরে বের করে আসছি 3,80,000, তার সঙ্গে যোগ এবার অতিরিক্ত মূলধন। দেখো, শহীদুল ইসলাম 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে এটা অতিরিক্ত মূলধন 50,000 যোগ করে ফেললাম। এবার আসলো যেটা লাভ বা ক্ষতি সমান, তাহলে এবারে দুটো যোগ করেছি 5,10,000 আর 4,30,000। এইবার দেখো, আমি লিখেছি লাভ 80,000 টাকা। কেন লাভ লিখলাম? কারণ এটা বিয়োগ করার পরে যে ফিগারটা আসছে সেটা প্লাস ফিগার, যদি ফিগারটা মাইনাস আসতো তাহলে আমরা লিখতাম এটা একটা ক্ষতি। যেহেতু ফিগারটা প্লাস এসছে সুতরাং আমরা এখন এটাকে বলবো লাভ। তো আমাদের ক্লাসের আমরা প্রায় শেষ পর্যায়ে। তো আমরা এখন একটু ক্লাস ওয়ার্ক সম্পর্কে দেখব। তোমার ক্লাস ওয়ার্ক খুব সহজ এবং যেটা তুমি কিছুক্ষণ আগে দেখেছো। প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ বা ক্ষতির সূত্রটা লিখে আমাকে পাঠাও। প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ বা ক্ষতির সূত্রটা লিখে আমাকে পাঠাও। এবং এখন এটা হচ্ছে হোমওয়ার্ক টাইম। হোমওয়ার্ক হচ্ছে তোমার বইয়ের পৃষ্ঠা 32 সে উদাহরণ এবং ওখানে একটা কাজ আছে, দেখবা একটা কাজ নিচে লেখা আছে, এই কাজটার তুমি সমাধান করে আমাকে পাঠাও। তো আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে। তো সময় হয়ে গেছে তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলার। তো সবাইকে থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সবাই যে যার বাসায় আছো এবং সুস্থ থাকো সেই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।